আসসালামু আলাইকুম। কুয়েটে বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী, তোমরা যারা 2024 সালে নবম শ্রেণী সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য আজকে দুটি টপিক আলোচনা করতে যাচ্ছি, যে দুটি টপিক মোস্ট ইম্পর্টেন্ট। বিজ্ঞানের দুইটা জাস্ট নিয়ম আমি শেখাবো। এই দুটো নিয়ম তোমাকে কিন্তু শিখতেই হবে। বিজ্ঞানের পদার্থের যে গঠন, এই অধ্যায়টা কিন্তু আগে একদিন আলোচনা করেছি। আলোচনা করি নাই, এর আগের অধ্যায়টা আলোচনা করেছিলাম, সরি। তো এই অধ্যায়ের এটা আমি জাস্ট আলোচনা করছি। যদি তোমরা বুঝতে পারো আমাকে বলবা, যদি না বুঝতে পারো সেটাও বলবো। আমি পরবর্তীতে এর আগের যে টপিকগুলো আছে সেগুলো বোঝানোর চেষ্টা করবো। শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করে নিয়েছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। সব সময় একই কথা বলি, অনেকেরই ভালো লাগে না যে স্যার শুধু একই কথা বলে, ভাইয়া একই কথা বলে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, আমি সব সময় তোমাদেরকে যে কথাটা কেন বলি, কারণ হচ্ছে একটা মানুষ যখন একটা কাজ করে, হ্যাঁ, তার একটা লক্ষ্য থাকে। শিক্ষার্থীবৃন্দ, যেটা বলছিলাম, যে এই অধ্যায়টা দুটা নিয়ম আজকে দেখাচ্ছি। আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে। আজকে অনেক কিছু গবেষণা করতে করতে মনে হলো এই দুটা নিয়ম থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য দুটা নিয়ম আলোচনা করছি। যদি আপনারা বুঝতে না পারেন, এই অধ্যায়টা সম্পূর্ণ আরেকদিন আলোচনা করে দিব। শিক্ষার্থী দেখেন, এখানে আমি ইলেকট্রন বিন্যাসের দুটা রুলস বা দুটা নিয়ম লিখে রাখছি। একটা হচ্ছে আহ্বাও নীতি। ইলেকট্রন বিন্যাসের নিয়মটাই যেটা অরিজিনাল সত্য, সেটা হচ্ছে আহ্বাও নীতির মাধ্যমেই কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। আর একটা আছে ইলেকট্রন, ফর ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কি আছে। তো আহ্বাও নীতিতে কি বলা হয়েছে? আহ, আহ, তোমরা আগে দেখছো ইলেকট্রন বিন্যাস, যারা করছো ইতিমধ্যে পরীক্ষার প্রিপারেশন নিশ্চয়ই এভাবে দেখছো না। ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, এভাবে ইলেকট্রন বিন্যাস করা হয়। মোটামুটি তোমরা দেখছো বা শিখছো। 3p6, 3d10, আর হচ্ছে 4s, এভাবে 2, এভাবে চলতে থাকে। এটা তুমি দেখছো। তো এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, উপশক্তি স্তরের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস। আর নর্মালি ইলেকট্রন বিন্যাস হয় আমরা যেটা দেখেছি, যে 2, 8, 18, 32, 32, এভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাস হয়। মানে এটা প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর, এটা তৃতীয় স্তর, এটা চতুর্থ স্তর। হ্যাঁ, ইলেকট্রন। তো এগুলো কিন্তু ইতিমধ্যেই তোমরা দেখেছো আশা করি। এই জন্যই বলতেছি, যদি এগুলো তোমরা না বুঝো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। পরবর্তীতে আমি আহ, আহ, এক দুদিনের ভিতরে এই অধ্যায়টা আবার সম্পূর্ণ একটু যেটা আলোচনা করব। এখন আসো, এই যে ইলেকট্রন বিন্যাসে আমি একটা নিয়ম দিলাম, মনে করো যে এই আহ্বাও নীতি কি বলছে। ইলেকট্রন বিন্যাসে আহ্বায়ক নীতি বা ইলেকট্রন বিন্যাসের নীতিটা কি, যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে, কোন উপশক্তি স্তরে আগে ইলেকট্রন, যেমন 1s2, 2s2, 8, 2, 4, 6, এগুলো কিন্তু ইলেকট্রন সংখ্যা। আর এই sp,df এগুলো অরবিটাল, অরবিটালের নাম দেওয়া হয়েছে, উপশক্তি স্তরের নাম দেওয়া হয়েছে sp,df। তাহলে আসো, এই যে ইলেকট্রন আগে এখানে গেল, এখানে গেল, এখানে না যেত এখানেও যাইতে পারতো, না যে পরেরটাও যাইতে পারতো, কোথায় আগে প্রবেশ করবে সেটাই নির্ধারণ করছে আহ্বাও। এজন্য নাম দেওয়া হয়েছে আহ্বাও নীতি, অথবা অথবা ইলেকট্রন বিন্যাসের নীতি। কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটা নির্ভর করবে কোন উপশক্তি স্তরে, কোন অরবিটালের শক্তি কম। যে শক্তি উপশক্তি স্তরের শক্তি কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ওইটা পূর্ণ হয়ে যাওয়ার পরে পরেরটাই প্রবেশ করবে, যেটাই থাকে সিরিয়ালে। যেমন একটা প্রশ্ন খুব পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে পটাশিয়াম মানে হচ্ছে কে। পটাশিয়ামের 19 এই সর্বশেষ সর্বশেষ ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ গেল কেন? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা শিখলে পরবর্তীতে এই ধরনের যা আছে তুমি সবই শিখতে পারবা। তো দেখো, পটাশিয়ামের ইলেকট্রন, শেষ ইলেকট্রনটা 3 তে না যে 4s এ গেল কেন, তার মানে শেষ একটা ইলেকট্রন ছিল যেটা 3 দিয়ে যাওয়ার কথা ছিল, না যে 4s এ গেছে। এই যে কেন গেল, আমি তো প্রথমে বলেই দিলাম। হয়তোবা 3 দিক থেকে 4s এর শক্তিটা কম, এজন্য সেখানে আগে ইলেকট্রন গেছে। আমরা একটু দেখি। নরমালি যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো পটাশিয়ামের ক্ষেত্রে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 করে গেল, দেখো তো। নরমালি তোমার 12, 13, 14, 15, 16, 17, 18 চলে গেছে। এবার 3p এর পরে নিয়ম কি বলে, 3d আসার কথা, কিন্তু 3d জিরো থাকে। 4s এ এই যে একটা ইলেকট্রন এখানে চলে আসে। এটাই তোমাদের প্রশ্ন, যে 3d তে গেল না, না যে কেন টপকায় 4s এ গেল। এই জন্যই আহ্বায় বলছে 3d এর থেকে 4s এর উপশক্তি স্তরের শক্তি কম। কিভাবে শক্তি কম দেখো, আমরা যদি এটা বের করি। 3d এর ক্ষেত্রে n প্লাস l এর মান, n প্লাস l এর মান যার কম, যার কম কম সেখানে ইলেকট্রন
আগে প্রবেশ করবে, শর্টকাটে লিখছি আগে যাবে। ওকে, আগে যাবে। তাহলে আমরা 3D এর যদি n প্লাস l এর মান বের করতে চাই, তুমি একটু খেয়াল করো, n মানে শক্তির সংখ্যা, n মানে প্রধান শক্তি স্তর। যেমন 3D, এই 3টা হচ্ছে n এর মান, 4s এই 4টা হচ্ছে n এর মান, 2p এই 2টা হচ্ছে n এর মান। তাহলে l এর মান কি? আমাদের উপশক্তি স্তর আছে করা, s p d f। s এর জন্য l এর মান হচ্ছে 0, p এর জন্য l এর মান হচ্ছে 1, d এর জন্য l এর মান 2, f এর জন্য l এর মান 3। এটা তুমি যদি মনে রাখতে পারো, 0 থেকে শুরু হয়েছে 0 1 2 3। এবার আসো 3D এর জন্য তুমি n প্লাস l এর মান বের করতে চাও, তাহলে n এর মান কত? 3 বসাও, প্লাস l এর মান, d এর জন্য l এর মান কত দেখো তো, d এর জন্য l এর মান হচ্ছে 2, তাহলে তুমি এখানে 2 বসাতে পারো, 2 বসালে কত হলো? 5। আবার যদি 4h এর জন্য n প্লাস l এর মান তুমি বের করো, 4h এর জন্য মানে n এর মান কত? 4, আর s এর জন্য l এর মান কত? 0, তাহলে 0 বসালে আমাদের যোগ করলে কত হলো? 4। এবার দেখো তো 3D এর n প্লাস l এর মান আছে 5, আর 4s এর n প্লাস l এর মানে হচ্ছে 4। তার মানে n প্লাস l এর মান কম কার? 4s এর, এজন্য 4s এ আগে ইলেকট্রন আসছে। 4s এসে থাকতে পারে কয়টা? দুইটা। দুইটা যদি তোমার পূর্ণ হয়, পূর্ণ হওয়ার পরে যদি 3 থাকে তখন এখানে চলে আসবে। তাহলে 3 থাকে এরকম ইলেকট্রন অথবা 4 থাকে এরকম ইলেকট্রন কার আছে আমরা একটু দেখে আসি। এই পর্যন্ত যদি আমরা 3p ইলেকট্রন দিলাম, 3d4s, এখানে 2 দিয়ে দিলাম, তার মানে কত হলো? 18 2 20। এরপর যদি আমরা এখানে 2 দিই তাহলে 22 হবে, 3 দিলে 23 হবে, 4 দিলে 24 হবে, 5 দিলে 25 হবে। 25 মানে কি? ম্যাঙ্গানিজ। 4 দিলে ক্রোমিয়াম। তো এটা পূর্ণ করার পরে এখানে আসবে, ডিতে থাকতে পারে 10টা, 10টা পূর্ণ হয়ে গেলে 4s এর পরে 4p, সেখানে ইলেকট্রন প্রবেশ করবে এভাবে সিরিয়ালে। এটা হচ্ছে আবহাওয়া নীতি বা ইলেকট্রন বিন্যাসের একটা নিয়ম, এটা তোমাকে মানতে হবে। ইলেকট্রন বিন্যাস এই পদ্ধতিতে করতেই হবে, তাছাড়া ইলেকট্রন বিন্যাস হবে না। এবার আসো লাস্ট যে টপিকটা আমি তোমাদের এখন দেখাবো, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম। আসলে ব্যতিক্রম কেন? একটা দিয়ে আমি দেখছি তোমাদের বইতে, দু একটা দেওয়া আছে, 24 মানে হচ্ছে ক্রোমিয়াম। এটা ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? নর্মালি যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s। আমরা 4s এ প্রথমে দুটা দিলাম, দিলে আমরা কয়টা গেল দেখো তো, এই পর্যন্ত 18টা চলে গেছে, 18 আর 2 20, হাতে থাকে 4, ডিতে দিয়ে দিলাম 4টা। এটা কিন্তু নর্মাল ইলেকট্রন বিন্যাস আহ্বান নীতি অনুসারে হয়েছে। আগে 4s এ গেছে, পরে কিন্তু 3d তে আসছে। এখন এটাকে ব্যতিক্রম কেন করা যায়? কারণ হচ্ছে দেখো, এই যে ইলেকট্রন বিন্যাসটা করলাম, এই ইলেকট্রন বিন্যাসের একটা স্থিতিশীলতা থাকতে পারে। এ যেভাবে স্থিতিশীল আছে তার তুলনায় যদি অন্য কিছু করা যেত, কেমন? এখানে যে অরবিটাল গুলো আছে, উপশক্তি স্তর গুলো আছে, এই উপশক্তি স্তর গুলো অধিক স্থিতিশীল হবে কখন? যখন অধিক পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকবে। পূর্ণ মানে কি? অ্যাসিড দুটো থাকতে পারে, দুইটা যদি থাকে তাহলে সে পূর্ণ। অর্ধপূর্ণ মানে কি? অ্যাসিড দুটো থাকতে পারে, যদি একটা থাকে তাহলে অর্ধপূর্ণ। দ্বিটে থাকতে পারে 10টা, তাহলে পূর্ণ। অর্ধেক মানে হচ্ছে 5টা। এখন আসো, যেহেতু আমাদের এই দুইটা অরবিটালে একটু প্রবলেম হয়েছিল, আগে ইলেকট্রন এখানে গেল পরে এখানে আসলো, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। দেখো তো কি কাজ করতে পারি? 4s এ আমরা একটা ইলেকট্রন দিতে পারি, তাহলে হাতে এখন আমাদের কয়টা ইলেকট্রন? 5টা। একটা অতিরিক্ত হয়ে গেল না? এই 4 এর জায়গায় আমরা 5 দিতে পারি, যেখানে এখানে তার ফাঁকা রয়েছে। 5 যখন দিয়ে দিলাম তখন কি হলো দেখো তো, ডিতে থাকতে পারে হচ্ছে কয়টা? 10টা। 10 এর অর্ধেক কত? 5। আবার এস এ থাকতে পারে কয়টা? 2টা। এস এর অর্ধেক কত? 1। তাহলে এটাও অর্ধপূর্ণ হলো, এটাও অর্ধপূর্ণ হলো, তাই না? তার মানে এই জায়গাটায় দেখো, সব দুইটা অরবিটালের একটা ছিল পূর্ণ আর একটা কিছুই না, অর্ধপূর্ণ না পূর্ণ না। যখন আমরা একটা ইলেকট্রন এখান থেকে এখানে দিলাম, দুটোই অর্ধপূর্ণ হয়ে গেল, তখন এই ইলেকট্রন বিন্যাসটা তোমার আগের তুলনায় অধিক স্থিতিশীল হবে। এই নিয়মটাই বলা হয়েছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। ওকে শিক্ষার্থীবৃন্দ, এই দুটা নিয়ম আজকে তোমরা খুব ভালোভাবে শিখবা, যে ইলেকট্রন বিন্যাসের নীতিটা কি, আহ্বায়ক নীতি আসলে কি, ইলেকট্রন কোথায় আগে যাবে সেটা নির্ভর করবে কিসের উপরে, আর একটা হচ্ছে ব্যতিক্রম যে নিয়ম, অধিক পূর্ণ, অধিক অর্ধপূর্ণ, অধিক স্থিতিশীল।
শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা কিছু হলেও বুঝতে পেরেছো। বিজ্ঞানটা এবছর তোমাদের কাছে সবচেয়ে কঠিন মনে হচ্ছে। আমার মনে হয় আশেপাশে যত স্টুডেন্ট আছে, তোমরা যারা আমার চ্যানেলে আছো, আমার সাথে কাজ করছো, পড়ছো, সেক্ষেত্রে তোমরাও কিন্তু অনেক কমেন্ট করতেছো, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছো, বিজ্ঞানটা অনেক কঠিন লাগতেছে। আমি পরীক্ষার যে কদিন আছে, বিজ্ঞান এবং গণিত এই দুটো সাবজেক্ট রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব, ক্লাস দিব। সেক্ষেত্রে সাবজেক্ট যেন তোমার জন্য সহজ হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষার আর মাত্র বেশি দিন সময় নেই, মাত্র 14 দিন 15 দিন সময় আছে। তাহলে এখন কি করতে হবে? তোমাদের ফেসবুক চালাতে হবে, ইউটিউব চালাতে হবে, ঘুরতে হবে, শীতে যেহেতু আছে বিভিন্ন জায়গায় খেতে যেতে হবে, তাই না? তাহলে পরীক্ষার রেজাল্টটা কিন্তু অনেক ভালো হবে, নাকি? মনে হয় না? যত সময় এই কয়দিন পড়াশোনার কাজে ব্যয় করবে, রেজাল্টটা ততই ভালো হবে। পরিশ্রম কখনো বৃথা যায় না। শিক্ষার্থীবৃন্দ, একটু বেশি পড়াশোনা শুরু করো এই 14-15 দিন। তাহলে তুমি আবার ক্লাস 10 এ রিল্যাক্স থাকতে পারবা। ক্লাস 10 এর আবার পরীক্ষার আগে কিছুদিন খুব ভালোভাবে পড়বা। দেখবা কলেজে ভর্তি হওয়া পর্যন্ত রিল্যাক্স থাকতে পারবা। কলেজে ভর্তি হয়ে যাওয়ার পর তো কি একটা জীবন, লাইফ, তখন বুঝতে পারবা কলেজ লাইফটা আসলেই অনেক ইন্টারেস্টিং এই বয়সটা। এরপর তোমরা যারা ডিপ্লোমা করতে চাচ্ছ, ডিপ্লোমাতেও আমাদের খুব ৪ বছরের একটা কোর্স আছে। ৪ বছর কোর্স করে ভালো একটা কর্মক্ষেত্রে যাওয়া যায়। আবার ২ বছর বিএসসি আছে, বিসিএস বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করা যায়। ভালো একটা জিনিস। তো যারা কাজের পাশাপাশি পড়াশোনা করতেছেন, আপনাদেরকে বলছি আপনারা আসলেই ভালো মানুষ। যেহেতু নতুন করে আবার কিছু করতে চাচ্ছেন, আসলেই আপনার পরিবার এবং দেশের উপরে অবদান রাখতে চান, পদক্ষেপ রাখতে চান, অবদান রাখতে চান, কিছু একটা করতে চান। আপনার জন্য আ আ ২ হাত দিয়ে না, ১ হাত দিয়ে স্যালুট দিলাম এবং শুভকামনা রইলো। সবাই ভালো করবেন, ভালো করবেন এবং আপাতত সুস্থ থাকেন, ভালো থাকেন। কমিটি বাংলার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।